নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। কালকে আমাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কালকের দিনে যে সময়টা আপনারা ব্লগটা দেখবেন সেই সময়টায় আমরা হয়তো রামধুরা পৌঁছে গেছি, কারণ কালকে খুব সকাল সকাল আমাদের বেরোনোর পরিকল্পনা। কারণ দুপুরের মধ্যে থেকেই যতদূর জানি যে বৃষ্টিটা আছড়ে পড়বে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো সুতরাং রামধুরাতে গিয়ে বর্ষার পাহাড়ের একটা আলাদা রকমের সৌন্দর্য, সেটাই উপভোগ করব। পাহাড় প্রত্যেকটা সিজনেই সুন্দর, তো সেই আর কি। এবার হয়তো বা বর্ষার পাহাড়ই উপভোগ করতে হবে। তো এই মুহূর্তে আমাদের এখন এখানে প্যাকিংয়ের তোড়জোড় চলছে, এবং আমার মেয়ের সাথে আমাদের একটা ক্ল্যাশ মতো চলছে। আমার বিশেষ করে সেটা হবারই ছিল, মানে এই বয়সের বাচ্চাদের যে ওর আগে থেকে অনেকদিন আগে থেকে প্ল্যান, কিন্তু ও সেরকমভাবে কিছু অর্ডার দেয়নি। কয়েকদিন থেকে বলছে স্কার্ট কিনবো, কিন্তু বিভিন্ন কারণে ও কালকে বেরোতে রাজি হলো না। ওকে নিয়ে যেতে চেয়েছিলাম, অতগুলো শপিং মল পেরিয়ে আমরা গেলাম। তো চলো তাহলে তুমিও, কিন্তু নাও বলো আমি যাবো না, ওর কাজ আছে, ও করতে বসবে, কিছু ব্যাপার আছে। তো যাই হোক, ঠিক আছে, হলো না। তো তারপরে এখন আমাকে কয়েকটা বন্ধুদের ফটো দেখাচ্ছে যারা রিসেন্টলি দার্জিলিংয়ে ঘুরতে গেছে। দার্জিলিংয়ে তো এখন মানে পা দেওয়ার জায়গা নেই, এত ট্যুরিস্ট। তো যাই হোক, তারা এই কিছুদিন আগে দার্জিলিংয়ে ঘুরতে গেছেন। তারা যে ধরনের জ্যাকেট পরেছে, তাদের ওরকম পরলে ভালো লাগবে আমাকে দেখতে, এটা কিছুটা হবারই ছিল। যখন ডিপিএসে ভর্তি করা হয়েছিল তখনই আমরা জানতাম যে এরকম একটা কিছু ব্যাপার হবে। তো সেটাকে ভারসাম্য রাখতে হবে। যদিও যাদের ভিডিও দেখাচ্ছে তারা, হ্যাঁ ডেফিনেটলি তারা অবস্থাপন্ন পরিবারের ছেলে মেয়ে, কিন্তু কি জানেন তো, তারা ততটা ওয়েলদি নয় যতটা তাদের ছবি দেখে বা তাদের হাবভাব দেখে মনে হয়। তো কাজেই এখন ওকে এটা বোঝাতে হবে যে ওই পোশাক আশাক দেখে মানুষ, যাই হোক আর কি, এই বয়সের বাচ্চা তো আর খুব একটা বেশি এই ব্যাপারে নাড়াচাড়া করছি না। কিন্তু যাই হোক, অনেক ব্যাপার আর কি, যেটা ওর আছে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু তারই মধ্যে খুঁজে পেতে ভালো মন্দ একটা দেখে নিয়ে যেতে হবে। আমরা খুব একটা যে বেরোতে পারবো এমনটা নয়। জামা কাপড়ের থেকেও বেশি প্রয়োজন ছাতা, রেইনকোট, এই সমস্তগুলো। আর ওই ইনস্টাগ্রামের রিল বলুন বা ফেসবুকের রিল বলুন, সেগুলোর জন্য যেটা আমাদের বাড়িতে আছে সেটা দিয়ে যথেষ্ট, এটাই। আর সেটা যদি না হয় তাহলে আগে থেকে পরিকল্পনা করতে হবে, শেষ মুহূর্তে এসে মাথা খারাপ করার কোনো মানে হয় না। তো আমাদের প্যাকিং শুরু হওয়ার সাথে সাথে আর একটা জিনিসও আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমি আয়নাটাকে নিয়ে এসেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। জায়গাটাকে খালি করতে হবে পুরোটাই। সেটার কারণ হচ্ছে এই জায়গাটাতে রেখে যে খুব একটা সুদৃশ্য কিছু লাগছে এমনটা কিন্তু মোটেই নয়, আমি নিজেও জানি, কিন্তু এটা আমাকে করতেই হলো। প্রথমত হচ্ছে এই ঘরে আসবাব খুব বেশি, হ্যাঁ, দুটো খাট একটা ঘরে, কাজে একটু তো কিন্তু ওই খাটটা আমাদের রাখতেই হবে, কারণ বুম্বাদা ওই খাটটাতে শোয়, রাখতেই হবে, ওটা আমাদের কিছু করার নেই। ড্রেসিং টেবিল একটা ঘরে রাখতেই হবে, তার সাথে আমাদের ড্রেসিং টেবিলটা আসলে এমনভাবে যে সেটা না খুব একটা স্টোরেজ নেই। কাজে ড্রেসিং টেবিলটা কবেই চেঞ্জ হবে, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে প্রথম বিয়ের পর প্রথম জন্মদিনে উপহার দিয়েছিল, সেটা আমি চেঞ্জও করতে পারছি না, আর জিনিসটা চলছেও ভালো। কাজেই ওটা বদল করার ক্ষেত্রে অনেক রকমের চিন্তাভাবনা মাঝে মাঝে আসে মাথায়, যে বদল করবো, আবার থাক, তখন দিয়েছিল, এইসব করে আর হচ্ছে না। কিন্তু কি হচ্ছে জানেন তো, এই জায়গাটাতে আমার হাজব্যান্ডের জন্য আমি একটা ছোট্ট স্টাডি টেবিলের অর্ডার করেছি, যদিও এগুলো একেবারেই পুরোটাই বাতিল হবে, মানে অন্য জায়গায় চলে যাবে। কারণটা একটাই, সেটা হচ্ছে ভদ্রলোক সহজ শেয়ার বাজারের ভিডিও যখন করেন তার জন্য তার প্রভূত পড়াশোনা প্রয়োজন হয়। এখানটায় রেখে সে ল্যাপটপে পড়াশোনা করতে পারবে। আমার একটা ল্যাপটপ আছে, সেটা ব্যবহার করতেই পারে, সেটাতে সে পড়াশোনা করতে পারে, এবং এই সময়টায় এই ঘরেই সে কিন্তু সহজ শেয়ার বাজারের ভিডিওটাও করতে পারে, যদি সে এইরকমভাবে মানে এই জায়গাটাতে ট্রাইপড রেখে পেছনে ব্যাকগ্রাউন্ড রেখে ভিডিওটা করে। ভদ্রলোক যখন ভিডিও করে এবং পড়াশুনো করেন তখন তিনি ঘেমে নিয়ে একসা হয়ে যান, এবং ওই জায়গাটাতে ফ্যানটা সরাসরি তার মাথার উপরে নয়। এত গরম যে লোকটার খুব কষ্ট হয়। সারা দিনে সে ভদ্রলোক 3.5 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমন। কাজে এই ভদ্রলোককে যদি একটু আরামে কাজ করে দেওয়ার ব্যবস্থা আমি এই ঘরটাতেই না করতে পারি, মা চলে গেলেই টুকুর ওই ঘরটায় চলে যাবে, তখন এই ঘরটাই ওর থাকবে। তো আমি যাতে এসিতে একটু কাজ করতে পারি, মাথার উপর একটা ফ্যান থাকে, সেই জন্যই এই ব্যবস্থাটা করেছি। এছাড়া আমার কাছে আর কোনো অপশান ছিল না। তো যাই হোক, আমরা এখন একটু প্যাকিং করে নিই, শুধু আমার টুকুরের আর মায়ের প্যাকিংটাই বুম্বাদা এসে বুম্বাদারটা বলে দেবে। তো আপাতত চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কাজ করতে শুরু করি। আজকে শনিবার, নিরামিষ। আজকে দুপুরের খাবার মেনু ঢ্যাঁড়স পোস্ত, আলু ভাজা, ডাল, উচ্ছে আলু তরকারি, ছানার তরকারি এবং ভাত। আজকে সারাদিনে এত গরম ছিল, আজকে 42 ডিগ্রি ছিল, কিন্তু ফিল হচ্ছিল তার থেকে আরও অনেক বেশি। শরীরটা একটু কাহিল হয়ে যাচ্ছিল, আর এমনিতেও পেটটা খুব ব্যথা করছে। বুঝতে পারছি না কি থেকে, মুড়ি শশা এই তো খাচ্ছি, লাল চা, চিনি ছাড়া, ফিনার বিস্কুট, এই তো চলছে। তার সত্ত্বেও কেন এত পেটের যন্ত্রণা বুঝতে পারছিলাম না। তো গোছানোটা কিছুটা হয়েছে, খুচখাচগুলো বাকি আছে। আমরা একটু বেরোচ্ছি বিধান মার্কেটে,
কয়েকটা জিনিস ওখানে রেখো না কাপটা। তো আমি আর টুপুর বেরোচ্ছি, তো চলুন সে দেখা যাক স্কার্টটা কেনা যায় কিনা। আর যাবে না? আর ঠিক আছে, ওকে দুটো কুর্তি কিনে দেবো আজকে। আজকে ভীষণ অতিরিক্ত গরম, কিন্তু ঠিক আছে, বাইরে বেরোলে অতটাও গরম গরম লাগবে না। চলো চলো বেরোই। থেকে বেরোলে এখানে পুরো ফার্নেস মনে হচ্ছে। ওই টুকটাক কিছু জিনিসপত্র লাগবে, তেল শেষ হয়ে গেছে মাছ। হ্যাঁ এলাম, বিস্কুটটা করে নিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এলাম। হ্যাঁ বললেই না তুমি ওই ইয়ে বলেছো, হোমিওপ্যাথি ওষুধটা কি জানো? স্পন্ডেন। হ্যাঁ আর বডি লোশনটা লাগবে না, মারবো সাবান। হ্যাঁ মারবো। স্পন্ডেন কাল পরশু চলবে কি? তাহলে এসে কিনে শুধু শুধু এখন আর কিনে না, নাহলে কিনে অবশ্যই ওইখানেই তো যাচ্ছে। ঠিক আছে কিনে নেবো। হ্যাঁ গো, হ্যাঁ ছাতা আছে। প্রচন্ড না, একটা হবে না, লম্বা ছাতা লাগবে। প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, তার কারণটা খুব সিম্পল, একটা মানে সাইক্লোন আসছে। হ্যাঁ একটা কক্সরাজ করে দেবে কালকে, কলকাতা থেকে শুরু করে মানে সমস্ত কোস্টাল এরিয়া কক্সরাজ করে দেবে। বৃষ্টি অনেক হবে কালকে। আচ্ছা ঠিক আছে, সব একসঙ্গে ঠিক মোড়ে কিনা একটা যে জায়গায় যাচ্ছে সেখানে সব কিছু পাওয়া যাবে আশা করি। টুপুরটাকে নিয়ে একটু বেরোলাম, একটু বুঝিয়েওছি, মোটামুটি বুঝেছে কিন্তু দেখলাম যে না, ছোটোখাটো কিছু জিনিসপত্রকে একটু কিনে দেওয়া যেতেই পারে। স্কার্ট নাইবা কিনে দিই, দুটো কুর্তি কিনে দেওয়া যেতে পারে। তো যাই হোক, আপাতত নিয়ে তো চললাম। আসল কথাটা হচ্ছে এক একটা মানুষের এক এক রকমের শখ থাকে। অনেক মানুষ খুব খেতে ভালোবাসে। উল্টো দিকের মানুষ যারা সারা জীবন সেদ্ধ ভাত খেতে পছন্দ করেন, তারা যদি বলেন যে খাওয়া দাওয়া কেন এত করছেন, সেটা সম্পূর্ণ অপচয়, সেটা আসলে কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা মানুষের শখের জায়গাটা আলাদা হতেই পারে। টুপুর জামা কাপড় ব্যাপারে যে খুব একটা শৌখিন তা নয়। এই মুহূর্তে ওর একটা হুজুক চলছে, সেই হুজুকের বশবর্তী হয়েই কিন্তু এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। কিন্তু এই হুজুকের জিগিরটা খুব বেশি দিন থাকে না। কিন্তু এই হুজুকে পড়ে যে খরচগুলো সে করে ফেলবে, সেই খরচগুলো তো পরে আর ফেরত আসবে না। সেটাই তাকে বোঝানো হয়েছে যে তুমি যেটা নিয়ে খুব শৌখিন, যেটা তোমার খুব আনন্দের শখের জায়গা, এই যে মেকআপের জিনিসপত্র কিনতে ভালোবাসে, আমি বলেছি তোমাকে সেলফ মেকআপ শিখিয়েছি, তুমি মেকআপ জিনিসপত্র কেনো, তুমি সাজুগুজু করো। তোমার সেই জন্য মানে কোনো একটা ইভেন্টে যাওয়ার জন্য যে সমস্ত জামা কাপড় প্রয়োজন, সেগুলো তুমি কেনো, কোনো অসুবিধে নেই। কিন্তু হুজুকে মেতো না, কারণ হুজুক জিনিসটা কিন্তু ভালো কথা নয়। আর সবাই যেটা করছে তোমাকে সেটাই করতে হবে, তাহলে তুমি 8-5 জনের থেকে আলাদা হলে কোথায়? তো যাই হোক, সমস্ত কিছু শুনে টুনে নিয়ে সে মোটামুটি আমার কথা মেনে নিয়েছে, কিন্তু কুর্তি সে কিনলো না। এবং দেখলাম আজকে বিধান মার্কেটে না বেশ খালি খালি, জানেন তো। তো যাই হোক, আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছে ছাতা কিনতে। তো এখন ওকে একটা স্কার্ট কিনে দেবো। আমি সিদ্ধান্ত নিলাম যে না, একটা কিনে দিই যখন চাইছে, কিন্তু সেটা হংকং মার্কেট থেকে। তখনই রাস্তায় দেখলাম একটা পুটকে বাচ্চা কি সুন্দর ছাতা বিক্রি করছে। হাওয়ায় উড়ে যাবে না বাবা? হ্যাঁ, এখানে কোথায় হাওয়া? কত করে? আমার খুব মিষ্টি লাগলো বাচ্চাটাকে। তারপর হংকং মার্কেটে এসে ও একটা টি শার্ট কিনলো এবং কিনলো হচ্ছে একটা স্কার্ট। তারপর ওকে একটা ড্রেস আমিই কিনে দিলাম। তবে এটা ঘটনা যে খুব একটা বেশি না, বাচ্চারা যা চাইছে সেটা দিতে নেই। হ্যাঁ, আমি দিলাম আজকে, ঠিক কথা, কিন্তু এর পরে আর দেবো না। সেটা কিন্তু টুপুরকে দেওয়া হয়ও না। আর টুপুর কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, জানেন তো। খুব যে একটা চাহিদা আছে এমনটা নয়, তবে মাঝে মাঝে একটু তো শাসন করতেই হয়, বা ভালো মন্দ সেটাও একটু বোঝাতে হয়। তো যাই হোক, বাচ্চাটার কাছ থেকে কিন্তু ছাতাটা নেওয়া হয়নি। মজা লাগছিল দেখতে বটে, কিন্তু ছেলেটার দাম চাইছিল মারাত্মক এবং কমাতে চাইছিল না। আর এই সমস্ত মার্কেটগুলো কিন্তু দরদামের স্বর্গরাজ্য। তারপর আমরা দরদাম করে নিয়ে অনেক কিছু জিনিসপত্র কিনলাম। তার মাঝখানে এত ফোন আসছিল যে ভালো করে ব্লগটাও করতে পারিনি। তবে আমরা রিক্সা নিয়ে হাতিমোড় পর্যন্ত এলাম। তারপর কিনতে হলো অনেকগুলো ওষুধ, তার মধ্যে অ্যাভোমিন মাস্ট, কারণ আমার মা এবং আমার মেয়ে দুজনেরই একটু গাড়িতে উঠলে বমির সমস্যা আছে। বিশেষ করে পাহাড়ি গাড়ি তো আরও সমস্যা হতে পারে আর কি। সেই জন্য অনেক কিছু ওষুধের মাঝখানে ওটাও কেনা হলো। তারপর বাড়িতে এলাম। আজকে এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আজকে আমি আর রান্নাঘরে কিছু করতে পারবো না, আমি করবো না আসলে, কারণ
ভালো লাগছে না আর কালকে যাওয়াটা নিয়ে একটু তো টেনশন আছে, কারণ মাকে নিয়ে যাওয়া না, শিশুকে নিয়ে যাওয়ার সামিল। জিনিসপত্র প্রচুর, এত শীতের জায়গায় যাচ্ছে। আর আমি ওদেরকে ফোন করেই প্যাকিং করেছিলাম। তো ওরা বলছে 2-3 দিন ধরে একটু গরম আছে, কিন্তু সকাল এবং সন্ধে হলেই মানে সূর্য অস্ত গেলেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সুতরাং সেই জন্য শীতবস্ত্র আনতেই হবে। আর তাছাড়া বৃষ্টি পড়লে ম্যাডাম ভীষণ ঠান্ডা পড়ছে। তো এখন সেগুলো শুনলাম, শুনে তো জিনিসপত্র নিতেই হবে। শীতের জায়গা গেলে তো এক গাদা গাদা জামা কাপড় হবেই, সেজন্য 2টো ট্রলি হয়ে গেল। আর টুকুর যাচ্ছে, ওকে তো জিনিসপত্র কিনে দেওয়া হলো। সব মিলিয়ে মিশিয়ে লাগেজ হয়ে গেছে অনেকটা। মার ওষুধের জন্য মস্ত বড় একটা ব্যাগ লাগে। তাছাড়া মায়ের সমস্ত জল আমরা শিলিগুড়ি থেকে নিয়ে যাচ্ছি। এই 3 দিনে মায়ের জন্য যত জল লাগবে, মা তো ফোটানো জল খান। আর যদি একটু এক্সট্রা লাগে তাহলে মিনারেল ওয়াটার কিনে নিতে হবে। এইগুলো করি না এত জিনিসপত্র হয়ে গেল। সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে খুবই আনন্দের এবং খুব আবেগঘন একটা ট্যুর এটা। আর যার ফলে সেটা যাতে ঠিকঠাক মিটে যায়। আমি আজকে খুব একটা ব্লগ করতে পারিনি অনেকগুলো কারণে। একটা প্রচণ্ড গরম, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। তাছাড়াও টেনশন একটা ছিল এই যাওয়াটা নিয়ে, যেন ভালোই মাকে নিয়ে ফেরত আসতে পারি। শরীরটা একটু আমার একটু টালমাটাল। আর একটা ব্যাপার হচ্ছে ওই যে মাসির ব্যাপারটা যেটা বলছিলাম, সেটা নিয়ে আমার সারাদিনে অসংখ্য ফোন এসেছে। সেইগুলো নিয়েই আর কি, ব্যাপারগুলোই। আমার আজকে ব্লগটা একদমই ছোট হলো। আমি সে অর্থে ওটা আজকের দিনটা করতেই পারিনি ব্লগ, ওই বেরোলাম সেই জন্য, তাও যাই হোক একটু ব্লগটা হলো। এখন ব্যাপারটা হচ্ছে আগের দিনে যারা আমার ওই ব্যাপারটা শুনেছেন, আমার মুন্নিদির কথা যেটা আমি বলেছিলাম, সে ব্যাপারে আগের দিনে আমি একটা কমেন্ট করেছিলাম। সেটা একজন কমেন্ট করেছিল, সেটার উত্তর আমি দিয়েছিলাম, প্রিন্ট কমেন্ট করে দিয়েছিলাম। যারা ব্যাপারটা জানেন না তারা দেখে নেবেন। এবার বলি যে সমস্যাটা প্রায় মিটে গেছে, এরকম একটা অবস্থা। এবং এটা একটা অত্যন্ত সেন্সিটিভ পারিবারিক ইস্যু, আমি জানি। সেই জন্য আমি কিন্তু মাসির অনুমতি ব্যতি রেখে কোনো কিছুই সামাজিক মাধ্যমে বলিনি। আমি যা বলেছি সব কিছুই মাসির অনুমতি সাপেক্ষে। বিষয়টা হচ্ছে ওনার একটা মোবাইল ছিল যেটা ভালো স্মার্টফোন, সেটাকে মেয়েটি আছড়ে ভেঙে ফেলেছে। এখন তার কাছে মেয়ের ক্ষমা ঘৃণা করে এইটুকু একটা ফোন দিয়েছে যাতে অন্য কারোর নাম্বার নেই। এবং ওনার ভাইয়ের বৌমা, তিনি আমার ব্লগ দেখেন এবং উনি নাকি মুন্নিদিকে জানিয়েছেন যে, এবং সেটা নাকি বেশ, আমার মা তো আজকে আসেনি, ইয়েতে 3 সপ্তাহ আগে এসেছে। তিনি নাকি মাকে করেছিলেন, ওই মুন্নিদিকে জানিয়েছিলেন যে তুমি পিসিকে বলো, আলো পিসি কিন্তু এখন শিলিগুড়িতে আছে। ট্রাইপডটা হাতের থেকে ট্রাইপডে নিয়ে নিলাম ফোনটাকে, কারণ আর পারছি না হাতে ধরে। তো যাই হোক, সেটা মুন্নিদি বলেননি এই মাসিকে। তারপরে একদিন ওই বৌমাই আর কি ইনসিস্ট করেছিলেন যে তুমি পিসির নতুন নাম্বারটা আমাকে দাও। ফোনটা যে ভেঙে গেছে, হ্যাঁ ফোনটা হাতের থেকে পড়ে ভেঙে গেছে, এটা তারা বলেছে। কিন্তু কিভাবে ভেঙেছে, কী বৃত্তান্ত, সেটা আর কি মানে ভাতৃবধূ জানতেন। আমার ফোন নাম্বার আর কি ওর কাছে ছিল, ওই মানে ভাতৃবধূ আর কি তার কাছে ছিল। তিনি একদিন ফোন করে ওই মুন্নিদির কাছ থেকে জবরদস্তি প্রায়, যে না তুমি আজকে পিসির নাম্বারটা আমাকে দাও, নতুন নাম্বারটাই আমাকে দাও, যে না পুরোনো নাম্বারটা কিছুদিনের মধ্যে আবার চলে আসবে, নতুন স্মার্টফোন কেনা হবে, এইসবগুলো সে বলেছিল। যে না পিসির সাথে আমাদের অনেক দিন কথা হয় না, তুমি পিসির নাম্বারটা আমাদের দাও, বলে সন্ধেবেলায় দেবো। তা শেষ পর্যন্ত ফোন নাম্বারটা দেয়নি। সে বাড়ি গিয়ে পিসির সামনে বসে তার ফোন থেকে মাকে ফোন ধরিয়ে দিয়ে বলেছে যে নাও বৌদি কথা বলবে। তারপরে সে বৌদি ফোন ধরে বলেছে যে এখন আলো পিসি কিন্তু ওখানে আছে, আলো পিসির মেয়ের নাম্বারটা হচ্ছে এটা। তখন মেয়ের ফোন থেকে সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে ওই মাসি। তারপরে আমরা জানতে পারি এবং তারপরে আমরা যাই। কিন্তু উনি যখন, মানে আমার মা যখন শিলিগুড়িতে প্রথম এসেছে, ভাতৃবধূ মুন্নিদিকে তখনই বলেছে, কিন্তু মেয়ে ব্যাপারটা চেপে গেছে। এখন হচ্ছে যেহেতু কাউকে কোনো কিছু বলতে পারছিল না, কারোর সাথে যোগাযোগ ছিল না, ফোন নাম্বার নেই কারোর, মানে একেবারে বন্দি দশা একটা অবস্থা, মানে মৃত্যুর জন্য অপেক্ষা করার এরকম একটা পরিস্থিতি। তিনি বলেছিলেন তুই যেমন তেন প্রকারেণ, যা তা প্রকারেণ আমার ভাইয়ের কানে খবরটা দিস। ওনার ছোট ভাই আর কি, তিনি এককালে দুর্দণ্ড প্রতাপ সিপিএমের নেতা ছিলেন। যাই হোক দিন বদল ঘটেছে, কিন্তু মানে তিনি ওই মাসির আর কি খুবই মানে একটা ভরসার জায়গা এখনো পর্যন্ত। তো কালকে যখন আমি এই ব্যাপারটা বলেছি, তখন প্রথমেই হচ্ছে তার ভাতৃবধূ মিলে এবং তার ভাইটাই মিলে ব্যাপারটাকে ইনিশিয়েটিভ নিয়েছে এবং তারা সম্ভবত 27 তারিখে ফ্লাইটে মাসির ভাই এবং ভাইয়ের ছেলে তারা শিলিগুড়িতে আসছে। এটা একটা ব্যাপার। আর আমরা কালকে গিয়ে আমি প্রতিবেশীর মধ্যে একজনকে বলেছি, আর যে বাড়িওয়ালা সে তো ওই একই বিল্ডিংয়ে থাকে, তাকেও আমরা বলে এসেছি। কাজেই ও বাড়িতে এসে আমার ভিডিও দেখে যে মায়ের ওপর চড়াও হবে
সেটাও কিন্তু ওর পক্ষে আর সম্ভব ছিল না আর কি। ছাড়াও আমি লোকালিটি বলেছি, কোথায় মানে ওদের বাড়ি ভাড়া নিয়েছে সেই জায়গাটা কিছুটা হলেও দেখিয়েছি, এবং কোন সেশনে জয়েন করেছে সেটাও কিছুটা না বললেও আর কি অনুমান সবাই করে নিয়ে, ওর কয়েকজন কলিগও আমার ভিডিও দেখেন, তারাও ব্যাপারটা কিন্তু অনুমান করেছেন। সমস্ত মিলিয়ে মিশিয়ে সারাদিনে আমার আজকে অনেকগুলো ফোন এসেছে, অনেকক্ষণ ধরে প্রত্যেককে ধৈর্য ধরে আমার কথা বলতে হয়েছে। বিষয়টা জানাজানি হোক সেটা আমি চেয়েছিলাম, তথা মাসির ইচ্ছাতেই আমি চেয়েছিলাম। এবং ওর সহকর্মীদের বক্তব্য যে ও স্কুলের পারফরমেন্স খুবই ভালো, কিন্তু ও যে এরকম কিছু করতে পারে ঘুণাক্ষরেও কেউ ভাবেনি। সব মিলিয়ে মিশিয়ে মুন্নিদি খুব গাড্ডায় পড়েছে, এই হচ্ছে গল্প। কারণ সেটা আমি চেয়েছিলাম যে তুমি যে মানুষ মাকে ধরে মারে, তার একটা সামান্য চাহিদা পূরণ করে না। আমরা কালকে গিয়ে দেখছি, আমাদের মাসি বলছে যা একটু রান্না করে গিয়ে দেখ কী করেছে, জাস্ট আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে করে রেখেছে, মাসির ডিমে অ্যালার্জি, 2টো ডিম সেদ্ধ করে গেছে। সে ভদ্রমহিলা সারাদিন ধরে আলু সেদ্ধ ভাত খাবেন। তিনি একটা স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন, পেনশন পান, একটা নয়া পয়সা তার হাতে থাকে না, তার পেনশনের এটিএমটা তার মেয়ের কাছে থাকে। কখনো যদি টাকা চায় মাকে 20 টাকা তাও ছুঁড়ে দেয়। মেয়েটির সাইকোলজিক্যাল সাহায্য প্রয়োজন, মেয়েটির মনোবিদ দেখাতে হবে। সে শ্বশুরবাড়িতে যে অত্যাচারটা সহ্য করেছে সেটা একরকম হবারই ছিল, এটা হবারই ছিল, এবং এটা যে হবে সেটা মা বারবার অনেক আগে বলেছে। এবং মেয়ের বক্তব্য, তথা হ্যাঁ এটা মেয়েরই বক্তব্য, যে জীবনে তো ভেসপা স্কুটার ছাড়া আমাকে কিছু চড়াতে পারোনি, এদের বাড়িতে 3টে গাড়ি, তোমার এটা দেখে হিংসে হচ্ছে। মাকে যখন সে বিয়েতে আপত্তি করেছিল তখন, আর বিয়ের মূল উদ্যোক্তা ছিল বাবা, কাকা, পিসিরা। এবং এই ভদ্রমহিলা যিনি মাসি, তিনি চাকরি করতে যেতেন শাশুড়ির কাছে রেখে, তার কাছাকাছি 2-3 ননদের বিয়ে হয়েছে, 2 ননদের বিয়ে হয়েছে, হ্যাঁ। তারা নিয়মিত বাপের বাড়ি যাতায়াত করতো, যখন মেয়েকে সে রেখে যেতেন তারা নিয়মিত মেয়ের কানে বিষ ঢালতো মায়ের এগেনস্টে। সেই যে বিষবৃক্ষ সে পোতা হয়েছে, সে ফল বিনা দোষে মাসিকে খেতে হচ্ছে, কারণ সে চাকরি করতো। বাকিরা চাকরি করতো না, তাদের প্রচণ্ড হিংসে ছিল, সব ক্ষেত্রে হয় তা না, তবে এক্ষেত্রে তো ছিল। তো এখন সে সেটাকে নিয়েই মানে মায়ের প্রতি এত তার বিভমিষা, অথচ এখন তার মাকেই লাগবে। তো যাই হোক, আজকে মুন্নিদির সাথে আমার 7:30টার সময় কথা হলো, তখন আমি বিধান মার্কেটে ছিলাম। আমি তারপর বললাম আমি তোমাকে বাড়ি গিয়ে ফোন করছি। তো যাই হোক, আমি তখন আবার রিক্সায় যখন উঠেছি তার কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন করেছিল যে তুমি একটু বলে দাও সোশ্যাল মিডিয়াতে, আমি কোনোদিনও এরকম করবো না, কারণ ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং মামা আসছে এটাতে প্রচণ্ড ঘাবড়ে গেছে। আর পাড়া প্রতিবেশী একান ওকান সেকান করে সবাই জেনে গেছে যে এই কাণ্ড হয়। কিন্তু মাসির সমস্যাটা মিটে গেছে সামাজিক মাধ্যমে বলার জন্য। অনেকেই দেখছে অনেক রকম বলছেন আমি তাকে নিয়ে বিজনেস করছি, আমি তাকে নিয়ে, আমরা এরকম সমস্যার সমাধান অনেক করে থাকি, ভবিষ্যৎ তো করেই থাকেন। এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তারা না চাইলে আমি বলতে যাবোই বা কেন, সবাইকে নিয়ে এগুলো সমাজের মাধ্যমে আমার জীবন আমি কেন এটা করতে যাব বলুন? আমার কন্টেন্ট খারাপ হবে, এটা আমার কন্টেন্ট হচ্ছে আমার জীবন, আমার জীবন সম্পর্কিত যে জিনিসগুলোকে আমি কিছুতেই এড়াতে পারি না, আমি সেগুলোকেই ব্লগেতে ঢালি। সব মানুষের সব কথা আমার ব্লগে ধরার দরকার নেই, সত্যি কথা। তো যার ফলে এই আর কি একটা সুরাহা হিসেবে আমি আমার ব্লগকে দেখিয়েছিলাম ব্যাপারটা, এবং সেটা সাকসেসফুল হয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার ইউটিউবে সে কালকের যে কন্টেন্ট দেওয়া সেটা সাকসেসফুল হয়েছে, এবং আমি সেজন্য খুব খুশি। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। কালকে থেকে একটা খুব ভালো ব্লগ হবে, কাল পরশু খুব ভালো লাগবে আপনাদের, আশা করছি। আমি সেরকমভাবেই চেষ্টাও করব ব্লগটাকে এডিট করার বা ব্লগটাকে দেখানোর। মায়ের সঙ্গে আমার ঘুরতে যাওয়ার ব্লগ খুব একটা তো সচরাচর নেই। এর আগে যখন মায়ের সঙ্গে ঘুরতে গেছি তখন আমি ক্যামেরা মানে আমার ব্লগিং চ্যানেল ছিল না, এই প্রথমবার আমি মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি এবং ব্লগ করছি। কাজে খুব স্পেশাল এটা আমার কাছে, আমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে আমার এই ব্লগগুলো, কালকে যেগুলো আমি করব। তো আপনাদের সাথেও শেয়ার করতে পেরে আমার নিশ্চয়ই ভালোই লাগবে। তো ভালোই যেন সেটা হয়ে যায়, সেটাই কামনা। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ জন্য টাটা।